যন্ত্রণাতে জীবনের যন্ত্রণাতে আমার বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে তুমি শান্তি তুমি পূর্ণ জানো তুমি শান্তির তুমি পূর্ণ জানো নিজেকে শক্ত করে রাখার মতো ক্ষমতা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি বাবা। বাবা তুমি দেখে নিও আমার ভাই শুভ একদিন নিজেই নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের সবার মুখে হাসি ফোটাবে। তাই তো আমি চাই রে মা, কিন্তু মাঝে মাঝে ভয় হয় ও যদি ভয়কে জয় করতে শেখো মনোরমা, ভয়কে জয় করতে শেখো। হ্যাঁ মা, অন্ধকারের পরে কিন্তু আলো আসে। আমিও তো তাই চাই রে মা, আমিও তো তাই চাই। আমার জীবনের শিক্ষাশ্রম দিয়ে তোদেরকে মানুষ করেছি, সেটা অত সহজে বিফলে যেতে পারে না রে মা। তাহলে এই আমার সরকারের জীবনের সব অঙ্ক ভুল হয়ে যাবে রে মা, ভুল হয়ে। বাবা 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 কিন্তু ঠিক কথাই বলেছে মা, কিন্তু ভাইটা না। থাক, তোকে আর চিন্তা করতে হবে না, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকিস, এখন একটু বিশ্রাম কর, আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। সেই ভালো মা, সেই ভালো। আমি একটু বিশ্রাম নিই, কিন্তু 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 বিশ্রাম নিলেও তো আমি শান্ত হতে পারছি না। ওই বিপদের দংশনটা আমার এই মাথাটা পুরোপুরি খাচ্ছে। কেন জানি না মনে হচ্ছে এই সংসার নামক মন্দিরটাতে ওই সব শয়তানদের কালো ছায়া পড়েছে। না 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 না, যেভাবে হোক যেমন করে হোক ওই অন্ধকার থেকে ফিরে নিয়ে আসতে হবে আজকে সত্যের সূর্যকে। সেই আশাতেই তো আমি আপনার কাছে এসেছি ম্যাডাম। কি আপনি এখানে? হ্যাঁ, আমি বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। বিপদ আবার আপনার? সে কি? আপনার বাড়িতে ঢুকতে গেলে আপনার স্বামীর পারমিশন লাগে, তা বিপদ আপনার বাড়িতে ঢোকার পারমিশনটা পেল? অপরাধ আপনি নেবেন না ম্যাডাম। ওই বাড়িতে ওই মানুষটার সঙ্গে কি করে যে ঘর করছি সে একমাত্র ভগবানই জানে ম্যাডাম। এতদিন পরে বুঝতে পারলেন? বুঝতে তো আমি অনেক আগে পেরেছি ম্যাডাম, কিন্তু কাকে বলবো? যাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি তাকে যে সাক্ষাৎ ধরে কিনে নিয়েছে ম্যাডাম। কিন্তু আমি যে এত সহজে বিক্রি হব না সেটা আপনি জানলেন কেমন করে? মেয়েরাই তো মেয়েদের মনের কথা বুঝতে পারে মা। আপনি? হ্যাঁ, আমি এই ব্যাগে আমার স্বামীর সমস্ত 2 নম্বরের কাজের প্রমাণ রয়েছে, এটা তুমি নাও মা। 2 নম্বরের কাজের প্রমাণ? হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। তুমি দেখবেন ম্যাডাম, কেউ যেন জানতে না পারে, তাহলে ওরা হয়তো আমাকে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বাঁচলাম ম্যাডাম, বাঁচলাম। এতদিন বুকের মাঝে যে চাপা যন্ত্রণাটা আমার লুকানো ছিল সেটা থেকে আমি আজ বাঁচলাম। আমার বুকের মাঝে অস্বস্তি যন্ত্রণা ম্যাডাম, আমাকে একটু জল দিন না, আমাকে একটু জল খাবেন? জল? আপনি বসুন না, বসুন, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। বসুন বসুন। একটু জল, আমাকে একটু জল দিন না। এই জল নিন। আস্তে 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 খান। বাঁচলাম। আসলে কি জানেন তো ম্যাডাম, রাত্রিবেলায় প্রেশার লোশনটা খেতে আমার মনে ছিল না, তাই হঠাৎ যন্ত্রণাটা বেড়ে গিয়েছিল। আমি এখন ঠিক আছি, আমি তাহলে এখন আসি ম্যাডাম। আপনি একা যাবেন? আমি আপনাকে। না, তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমি তাহলে আসছি ম্যাডাম, আমি তাহলে আসি। আরে আরে সাবধানে যাবেন কিন্তু। কালী প্রসাদ দাস, এবার তোমার মৃত্যুবান আমার হাতে। আমি দেখবো আমার হাত থেকে তুমি কেমন করে নিস্তার পাও। কে কার হাত থেকে নিস্তার পাবে সেটা সময় বলে দেবে ম্যাডাম। আপনি এখানে? হ্যাঁ, আসতে চাইনি, উপরের নির্দেশ আসতে বাধ্য হলাম। মানে
মানে উপর মহলে খবর আছে আপনি নাকি মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন ওই কর্ণধরকে ছেড়ে দেওয়ার জন্য। আপনার এই বাড়িটা শ্বাস করতে চলে এলাম। নো প্রবলেম, বাট রিমেম্বার মিস্টার সামন্ত, দেখবেন তীরটা যেন অন্যদিকে ঘুরে না যায়। এই তীরটা যদি ঠিকঠাক চালানো যায় তাহলে আমার মনে হয় ভুল হয় না ম্যাডাম। তার আগে বলুন তো আপনার হাতের ব্যাগটাতে কি আছে? জরুরি কাগজপত্র। ওটা খুলে একবার দেখান। আরে জরুরি কাগজপত্র তো আমার আপনাকে খুলে দেখাতে হবে। আরে আচ্ছা অফিসার তো আপনি। এতগুলো টাকা ম্যাডাম, ওগুলো টাকা কোথায়? ওগুলো তো জরুরি কাগজপত্র। আপনি বিশ্বাস করুন, আমি একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন তো ম্যাডাম। সরি ম্যাডাম, এটাই সেই ঘুষের টাকা, তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জাস্ট মিনিট মিস্টার সামন্ত বাবু। আপনি এখানে? হ্যাঁ, আমি সঠিক সময় সঠিক খবর সঠিকভাবে খুঁজে বের করাই আমার একমাত্র কাজ। কি বলতে চান? বলতে চাই বাদুরের লেজ। মানে বাদুরের লেজ যত লম্বাই হোক না কেন, দেখবেন সেটা দিয়ে কখনো একটা শিঙিকাকে বেঁধে রাখা যায় না। ঠিক বুঝলাম না তো সাংবাদিক। আমি আপনাকে বুঝিয়ে বলছি। ম্যাডাম তামসা সরকারের কথা মতো এই ঘরের ভিতরের সমস্ত কিছু ঘটনা আমার এই ভিডিও মোবাইলে আমি রেকর্ডিং করে রেখেছি। ম্যাডামকে থানায় নিয়ে যাওয়ার আগে আপনি সিনেমাটা একটু দেখবেন নাকি? হ্যাঁ, তাতে আমার লাভ? লাভ? আরে লাভটা পরে খুঁজবেন, আগে তো আপনি সিনেমাটা দেখুন। এই দেখুন। এতগুলো চক্রান্ত! এই কালীপূজার তার স্ত্রী বৌদি মানে আমাদের ম্যাডামকে ফাঁসিয়েছে। শুধু কি বৌদি নাকি তার সঙ্গে আপনিও যুক্ত আছেন পবিত্র বাবু? আপনি বিশ্বাস করুন ম্যাডাম। থামুন! একজন আইনের রক্ষক হয়ে ক্রিমিনালদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আপনার লজ্জা করে না? এই ভিডিওটা যদি এই মুহূর্তে আমি ওপর মহলে পাঠাই তাহলে আপনার বৌদির সঙ্গে আপনিও কিন্তু জেলখানায় পচে মারবেন। না 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 পবিত্র বাবু, আমি তো এত সহজে আপনাকে ফাঁসাবো না। এই নিন, আসুন এখান থেকে। দাঁড়ান। আপনার গুরুদেবকে বলবেন এবার থেকে একটু সামলে খেলতে, কারণ এবার লড়াইটা শুরু হয়েছে বাঘেনের সঙ্গে। এটা ওই বাচ্চাদের আগডুম বাগডুম খেলা নয়, বাঘবন্দির খেলা। আরে একটা ভুল চাল তো কলি প্রসাদের ছগল ভেঙে। পবিত্রবাবু, একটা কথা মনে রাখবেন, ছাগলকে টোপ বানিয়ে জঙ্গলে শিকার দেওয়া হয়, তাই বলে সেই ছাগল কিন্তু জঙ্গলের রাজা হতে পারে না। আসুন। আচ্ছা তমসা, তুমি কেমন করে বুঝতে পারলে যে ওরা তোমাকে ফাঁসাতে চাইছে? সেটাই তো এখন বুঝতে পারছি না। একটা আননোন নাম্বার থেকে ফোন এলো, তারপর আমি তোমাকে ডেকে পাঠালাম। আসলে পুলিশের কাজ করতে করতে না ক্রিমিনালদের আমি মোটামুটি চিনতে শিখেছি। কিন্তু তমসা, এই জগৎটা ছাড়া যে তোমার আরো একটা জগৎ আছে সেটা তুমি বুঝতে পারো না? অভিরাজ, আমি জানি তুমি আইনের রক্ষক, সাধারণ মানুষের সেবা করা তোমার একমাত্র ধর্ম। কিন্তু সেই সাধারণ মানুষের ভিড়ে তোমার এই মনের মানুষটা যে একটু একটু করে দূরে সরে যাচ্ছে, তুমি সেটা বুঝতে পারো না? যে মনের মানুষটা মনের মাঝে থাকে তাকে হাজারো ভিড়ের মাঝে খুঁজে বেড়াতে হয় না অভি? আচ্ছা অভি, আমি পুলিশের চাকরি করি বলে আমি কি বাসার নাকি আমার এই মন্ত্রণ বলে কিছুই নেই? আচ্ছা 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 ম্যাডাম, তাহলে আপনার সেই মনে আমি কি একটু জায়গা পেতে পারি? যে মনে আগেই থেকে বসে আছো সেখানে নতুন করে ঘর বাঁধতে চাইছো কেন? ভয়ে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। শরীর থেকে আত্মা কখনো আলাদা করা যায় কিন্তু না। মৃত্যু এলে লড়াই করবো। সমস্যা? আমাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এই পৃথিবীর সামনে আমরা দুজনের বুক পেতে দাঁড়াবো। সমস্যা? যুগে যুগে দুজনে আমরা জানে
বাক্যবন্দের খেলা আমিও দেখতে চাই। ওই তমসা সরকার কত বড় বাক্যবন্দের খেলা শিখেছে। ওর মতো বাঘিনীকে যদি আমি খাঁচায় না ভরতে পারি তাহলে বৃথাই আমার নাম বলে প্রসাদ। দিনের ভগবান রাতের শয়তান। গাধা 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 আমার লোকজন যা আছে সব বড় বড় গাধা। এদেরকে দিয়ে কখনো ঘোড়ার গাড়ি চালানো যায় না। আরে মাসে মাসে শুধু শুধু গাড়ি টাকা দিচ্ছে আর সব জলে চলে যাচ্ছে। কি আর করবো বলো হরে কৃষ্ণ। এত সুন্দর প্ল্যান করে আমি আমার স্ত্রী বিপাশাকে ওদের বাড়িতে পাঠালাম, এই কাজটাও কিনা সাকসেস করতে পারলো না। একমাত্র তোমার মেয়ে মন্দিরা ঠিকঠাক কাজ করছে আর সব অপকর্মের দল। আরে বাবা, এতক্ষণই আসছি ম্যাডাম, লোকাবে থাকা উচিত। তার বদলে আমরা হাজিরা দিচ্ছি থানায়। আমাদের থানায় যে পুলিশ অফিসারটা আছে ওই পবিত্র সামন্ত, এটা ওদের একটা বড় মাপের গাধা। আরে আমাকে দোষ দিয়ে কি হবে? আজকে বরঞ্চ ভগবানকে ধন্যবাদ দাও। আর তার দৌলতে তুমি, আমি, বৌদি সবাই জেলের বাইরে, না হলে ওই জেলের ভিতরে পচে মরতে হতো। আরে বাবা, কে জানতো যে ওই ম্যাডাম সাংবাদিককে দিয়ে ওই ঘরে মোবাইল ফিট করে যাচ্ছিল? ধন্যী ম্যাডামের বুদ্ধি। এই পবিত্র সামন্ত, একদম কোন মহিলার গুণগান করবে না আমার সামনে দাঁড়িয়ে। ওই মহিলার গুণগান করার জন্য কিন্তু আমি তোমাকে মাসে মাসে টাকা দিয়ে এই থানায় পুষে রাখি রে। আরে রাখো তোমার টাকা, নিজেরা ভুলভাল কাজ করবে আর যত দোষ আমার, তাই না? পবিত্র সামন্ত, আরে বাবা, শান্তি শান্তি ওম শান্তি। নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। এখন ভাবো ওই কর্ণধরকে কিভাবে তোমার থেকে বের করা যায়। না হরে কৃষ্ণ ভগবানের কিছু নেই। আমি অনেক দিন আগে এই কাগজপত্র রেডি করে পবিত্র বাবুর হাতে তুলে দিয়েছি। আজ যে কোনো প্রকারে ওই ম্যাডাম কর্ণধরকে আদালতে পেশ করবে। ঠিক তার আগে আমাদের কাজটা হাসিল করতে হবে। এইবার আমি দেখবো এই অসম লড়াইয়ে কে জেতে আর কে হারে। পবিত্র সামন্ত, আমি একবার হেরেছি, বারবার আমি কিছুতেই হারতে পারবো না। আজ আমি জিতবো। আমার কর্ণধর আজকের থানা থেকে খালাস হবে। তবেই আমি দেখবো, তবেই আমি দেখতে চাই কে আছে আমাকে রুখবে। আমি দেখতে চাই এই মহিলার কত বড় ক্ষমতা। কারণ কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম, কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান রাতের শয়তান। কে ব্যাপার মায়ের সাধু কালী প্রসাদ বাবু, এত সকাল সকাল আমার থানায়? না, মানে বলছিলাম কি আপনারই অপেক্ষায় ম্যাডাম। আমার অপেক্ষায়? আরে আপনি তো আমাকে হাসালেন মশাই, কারণ আপনি আর আমি হলাম দুজন দুই মেরু, তাই আপনার সঙ্গে আমার বন্ধুত্বটা জাস্ট ইম্পসিবল। শুনে ম্যাডাম, কালীপ্রসাদ বাবু, আপনার চালা চামুন্ডকে সব শিখিয়েছেন আর এটা শেখাননি যে যখন দুজন বড়রা দাঁড়িয়ে কথা বলে তখন তার মাঝখানে ওই চঞ্চলের কথা বলা বারণ। আসলে ম্যাডাম উনি এসছেন ওই কর্ণধরকে রেহাইয়ের জন্য। ও তাই বলুন, সব এসেছে ব্যাং ধরতে। আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সাধক বা সাধুতে শুনেছি অনেক ধৈর্য, তো আপনি সেটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলছেন কেন? আপনাকে আমি সমীহ করে কথা বলছি বলে এই নয়, আপনি আমার ধৈর্যের সীমাটা ছাড়িয়ে যাবেন না। ভুলে যাবেন না, সমাজের 2 নম্বরই কাজ করে সাধু সেজে ভালো মানুষের চেহারা লোককে দেখে নিজেকে কেউ কেটা মনে করছেন নাকি? এই তমসা সরকার, এটা আমার থানা আর আমি হলাম এখানকার ইন্সপেক্টর ইনচার্জ। এখানে আমার কথা শেষ কথা। জান, গণধরকে ছাড়াতে হলে আদালতে আসুন। ওকে তো আপনি নিয়ে যেতে পারবেন না ম্যাডাম। তার আগে এই কাগজটি দেখে নি। এতে লেখা আছে ওই কর্ণধর বাবু কখনো ওই সাংবাদিক অভিরাজ রায়ের গায়ে হাত তুলতে পারে না, কারণ ওই দিন ভিডিও ঘেরাও আন্দোলনের জন্য সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উনি থানার লকআপে ছিলেন। ইট ইজ আর এফআইআর কপি। টেক ইট ম্যাডাম। গুড। অর্থাৎ যে মানুষটা সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত থানার লকআপে থাকে সে কখনো কারো উপর হামলা করতে পারে না।
তাই হামলা মামলা কারি। এবার হয়তো আপনি বলবেন আপনার কাছে প্রমাণ সেই লকেটটা আছে, তারও প্রমাণ আমার কাছে আছে। পবিত্র বাবু, হ্যাঁ, বিগত 10 দিন আগে কর্ণধর বাবুর একটি লকেট হারিয়ে যায়, তাই তিনি থানায় ডায়েরি করে। এই সেই ডায়েরি নম্বর এবং সেকেন্ড কপি। ভেরি গুড। দেখ কেমন লাগে। তাহলে কর্ণধরকে আপনি ছেড়ে দিন ম্যাডাম। না হলে এই জনগণ কিন্তু উত্তেজিত হয়ে গেলে তখন কিন্তু আমরা কিছুতেই সামাল দিতে পারবো না। অভিমন্যু বাবু, কর্ণধরকে এখানে পাঠিয়ে দিন। হরে কৃষ্ণ। মালাটা বের করো, মালাটা দাও দাও, ওকে পরিয়ে দাও, ওকে পরিয়ে দাও, ওকে পরিয়ে দাও। পবিত্র বাবু, এই ম্যাডাম, একটা প্রশ্ন করব। এস সামান্য করে টাকার জন্য নিজের সততার বিবেকটাকে যদি আপনি মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে আর কত বেশি টাকা পেলে নিজের মা বোনদের এদের কাছে বেচে দিতে পারবেন। থামান! ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র। আপনার এই জঘন্য অপরাধের জন্য আপনার গা থেকে পুলিশের ইউনিফর্মটা খুলে নিয়ে আপনার হাতে আমি সাসপেনশন লেটারটা ধরে দিতে পারি, তা আপনি জানেন? জানে জানে ম্যাডাম, জানে আপনার হাতে অনেক ক্ষমতা। সেই জন্য তো ভেবেছিলাম আপনাকে একটু সম্মান জানাবো, সম্মানধনা দেব। আমার এই ভদ্রতা, সভ্যতা, সৌজন্যতার শিক্ষাকে যদি আপনি দুর্বল মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন। মনে রাখবেন, এই পুকুরের এই জলটা যতই খোলা হোক না কেন সেটা কিন্তু আগুন নেভানো কাজেই লাগে লাগে। আরে আমি সেই আগুন! আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন ম্যাডাম। আর একটা কথা বললে জিপটা টেনে ছেড়ে নেবে না, জানো? পুড়ে ফেলবে। এবার আমি আমার ভদ্রতার মুখোশটা খুলে ফেলবো। মনে রাখবেন, আমার একটাই ঢাল, একটাই তলোয়ার, লাল মাকড়সার জল। আর সেই জলে জড়িয়ে এই তমসা সরকারকে বুঝিয়ে দেবো কালী মায়ের প্রসাদে জামারে জন্ম রে, কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান, রাতের শয়তান। আরে এই কালী প্রসাদ আর একবার উঁচু গলায় কথা বললে সব কটা গুলি তোমার মাথার এপর ওপর করে দেব। তোমরা যেমন মিথ্যে কাগজ বানিয়ে কর্ণধরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছ, তেমনি আমিও মিথ্যে কাগজ বানিয়ে এই ফাইলটাকে এই মুহূর্তে ক্লোজ করে দিতে পারি। বাট নাও খেলা শুরু। আমিও দেখতে চাই তুমি মায়ের সাধক নাকি একটা শয়তান। চলে ম্যাডাম, এইসবটা নয় বাকি থেকে গেল। কোনো একদিন সময় সুযোগ বুঝে আমি আমার হিসাবটা সুদে আসলে আদায় করে নেব। আরে কি হলো, তোরা দাঁড়িয়ে রইলি কেন, তোরা দাঁড়িয়ে রইলি কেন? আরে চল চল, দেখছিস না ম্যাডাম একেবারে কেমন রেগে গেছে। আরে ওনাকে অন্তত একটু একা থাকতে দে, দেখছিস না কেমন ডিস্টার্ব বোধ করছে। চলে ম্যাডাম, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। তাহলে এখন আসে একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু সব করতে পারি, কারণ কালী মায়ের প্রসাদে আমার জন্ম। কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান, রাতের শয়তান। কালী প্রসাদ বলো হরে কৃষ্ণ। কত হাতি ঘোড়া গেল বল, মশা বলে কত জল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। বল হরি বল।
সমাজের অবাঞ্ছিত কিছু স্বার্থপর মানুষের কাছে হেরে গেলাম, আর সত্য মিথ্যার কাছে হেরে গেল, আলো অন্ধকারের কাছে হেরে গেল। একদল সমাজ বিরোধী লোক আইনকে বুড়ো আঙুল দেখে বৃত্তে জয়ে ডঙ্কা বাজিয়ে নাচতে নাচতে এখান থেকে চলে গেল। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অবসর করা লুপ্ত করেছে আমার ভুবঙ্গ স্বপ্নের তলে। তাই তো তোমায় সুদায় অশ্র জলে যারা তোমার বিষয়ে নিভাইছে তোমার, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি এসেছো ভালো ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি কভু, শান্তি আমার তমসা। কে? আমি তোমার বিবেক। বিবেক? কিন্তু বিবেক, তুমি এখানে কেন এসেছো? ওরা ওরা আমার সঙ্গে মজা করে গেল, সেই মজাটা দেখার জন্য তুমি এখানে এসেছো? না তমসা না, একবার হেরে যাওয়া মানে তো মানুষের জীবনের সব শেষ নয়। তোমাকে তো লড়াই করতে হবে। এই সমাজে অনেক কালো মানুষের বাস, তাদের মুখোশ তো তোমাকে টেনে ছিঁড়ে ফেলতেই হবে তমসা। তুমিই পারবে, তোমাকে যে পারতেই হবে তমসা, তোমাকে যে পারতেই হবে। আমি আমি পাবো, আমি পারবো, 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 পারতে আমাকে হবেই। ওরা যতই আমাকে অন্ধকারে বুকে টেনে নামাতে না কেন, আলোর কিরণ হয়ে আমি বেরিয়ে আসবো। অপরাধের মুখোশধারী কালো মানুষগুলোকে দাঁড় করাবো জনতার আদালতে। তারপরে এই তমসা সরকার বিচারের আসনে বসে লিখবে সাজা টু দি এন্ড। ডিল জাজ জাজ। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, হোটেল অভিনন্দনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সামনে এখন শুরু হচ্ছে ডান্স প্রোগ্রাম। ডান্স করতে মঞ্চে আসছেন মিস মন্দিরা।
চমৎকার হোটেল অভিনন্দনের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনব ডান্স প্রোগ্রাম। কে কে আপনি? আমি অভিরাজ রায়, পেশা একজন সাংবাদিক। যেখানে প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে যান না? সেখানেই ছিলাম ম্যাডাম, বিশ্বাস করুন আমি সেখানেই ছিলাম। আপনার সুন্দর ডান্স দেখে আমি থাকতে পারলাম না, তাই এখানে চলে এলাম আপনাকে অভিনন্দন জানাতে। থ্যাংক ইউ, এবার আপনি আসতে পারেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, একটা ছোট্ট প্রশ্ন করবো ম্যাডাম। করুন। আপনি তো প্রফেশনাল ড্যান্সারদের মতো ড্যান্স করলেন, এটা আপনার নিজের ইচ্ছায় নাকি আপনি আপনার বাবার পথের সহযাত্রী? তার মানে কি বলতে চান আপনি? আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ম্যাডাম। আমি আপনার উত্তরের আশায় আছি। দেখুন, একজন সাংবাদিক হয়ে শুধুমাত্র সন্দেহের বসে তথ্য খুঁজতে চাইবে না। ভুলে যাবে না কালীপ্রসাদ দাস আমার বাবা, আর বাবার প্রতি মেয়ের তো কিছু কর্তব্য থাকে। তা ম্যাডাম, আপনার বাবা কি আপনার প্রতি সেই কর্তব্য পালন করেন? মানে বাবার প্রতি যদি মেয়ের কর্তব্য হয়, তাহলে সেই বাবার কথা রাখতে আপনি কেন এই শুভর সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করে চলেছেন? এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ভালো, কিন্তু এটা তো বলুন, ওই শ্রীকান্ত এখন কোথায়? চাকরির খোঁজে কলকাতায় আছে। সেটা আপনার বিশ্বাস হয় ম্যাডাম? কেন হবে না? কর্ণধর কাকা নিজে তার বাড়িতে গিয়ে খবর নিয়ে এসেছে। ভালো ভালো ভালো, খুব ভালো, কিন্তু এখনো সে ফিরছে না কেন ম্যাডাম? হয়তো কোনো কাজে আটকে গেছে। কাজে নাকি বিপদে? তার মানে কি বলতেছেন আপনি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বাবাকে যতটা বিশ্বাস করেন, আপনার বাবা কিন্তু ততটা বিশ্বাসের যোগ্য নন। বিশ্বাস করি না। দেখুন ম্যাডাম, আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। ওই শ্রীকান্তকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, এমনকি কলকাতার সমস্ত অলি গলি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমি শ্রীকান্তর কোনো সন্ধান পাইনি। তাই বাধ্য হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি এই কথাগুলো আপনাকে জানাতে। কারণ এই কথাগুলো জানার অধিকার আপনার আছে। তার মানে আপনি বলতে চান শ্রীকান্ত হয়তো কোনো বিপদের মধ্যে পড়েছে, আর তা না হলে শ্রীকান্ত হয়তো আর কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দেখুন ম্যাডাম, আপনাকে দুঃখ বা কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমার মনে হয় শ্রীকান্ত হয়তো আর কোনোদিন বলছি, আমার মেয়েকে একা বিয়ে কানে মন্ত্র দিচ্ছ কে তুমি? মন্ত্রণা নয় ম্যাডাম, মন্ত্রণা নয়। আমি সত্যি কথাটা ওনাকে জানাচ্ছি মাত্র, যাতে ওনার ভালোবাসাটা অন্তত বেঁচে থাকে। না, যাকে তাকে ভালোবাসার অধিকার নেই। ভালোবাসা তো মানুষের জন্মগত অধিকার মা, তাকে জোর করে কেড়ে নেওয়া যায় না। নিশ্চয়ই যায়, এই দিকে টাকা থাকলে সবকিছু কিনে নেওয়া যায়। শুধু ভালোবাসা ছাড়া। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ ম্যাডাম, শুধু ভালোবাসা ছাড়া। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, সেটা কি টাকা দিয়ে কেনা যায়? যাকে বুকের দুধ খাইয়ে একটু একটু করে বড় করে তুলেছেন, সেটা কি টাকা দিয়ে কেনা যায়? যায় না ম্যাডাম, যায় না, যায় না। যার ছোট্ট আঙুল ধরে হাঁটি হাঁটি পা পা করে আপনি যাকে চলতে শিখিয়েছেন, সেটা কি টাকা দিয়ে কেনা যায় ম্যাডাম? যায় না ম্যাডাম, যায় না। আপনি তো আপনার মাতৃত্বটাকে উজাড় করে দিয়েছেন, তাহলে কেন কেন আপনার দুটো হাত দিয়ে ওর ভালোবাসাটাকে গলা টিপে খুন করে ওকে অন্ধ করে ফেলে দিতে চাইছেন? কেন আপনার ওই মেয়েকে শুভর পেছনে লেলিয়ে দিয়ে তমসার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে? আমি নই, উত্তরটা আপনাকেই দিতে হবে, আপনাকেই বলতে হবে। শ্রীকান্ত এখন কোথায়? আমার কাছে যে কৈফিয়ত চাই, তার গোলার টুটিটাই কিন্তু আমি চেপে ধরি সাংবাদিক। আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে লাভ হবে না। পারলেই হাজার চেষ্টা করেও আমাকে আটকে রাখতে। বড্ড উতলহন। এত উতলহন কেন বলুন তো? জানেন তো, বড় ঝড় আসবার আগে ছোট্ট ঝড় তো একটা আভাস দিয়ে যায়। এটা একটা ছোট্ট নমুনা মাত্র। তার মানে তুমি ভেবেই বসে আছো যে সামান্য একটা মেয়ে আমাদের সাম্রাজ্যটাকে ধ্বংস করবে, তাই তো? রাবণ সীতাহরণ করেছিল বলে ছোট্ট একটা বানর কিন্তু সমগ্র লঙ্কাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আপনারা তো দেবী রোষে পড়েছেন, বাঁচবেন তো? এই সাংবাদিক, তোমার এই কলমটা কিন্তু লেখার কাছে ব্যবহার করা হয়, কারো গায়ে কালি ছেটাতে শোনা, তাহলে কলম শুদ্ধ হত্যাই কিন্তু আমি একেবারে মুচড়ে ভেঙে ফেলবো। কালীপ্রসাদ বাবু, আপনার সঙ্গে আমার হিসাবটা তোলা থাকলো।
আপাতত আপনার এই মেয়ের মাথার মধ্যে আমি যে প্রশ্নগুলো ঢুকিয়ে দিয়ে গেলাম সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি তৈরি থাকুন। আমি সাংবাদিক অভিরাজ রায়, সত্যের খোঁজ করা আমার একমাত্র কাজ। এই যে ম্যাডাম, আপনাকে কটা কথা না বলে আমি পাচ্ছি না। বহুদিন তো বহু মানুষের অনেক উপকার আপনি করেছেন, এবার নিজের মেয়ের জন্য না হয় একটু কিছু করুন ম্যাডাম। আমি বলছি ম্যাডাম, তাতে আপনার খুব একটা ক্ষতি হবে না, বরং মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কটা বড় মধুর হবে ম্যাডাম। একটিবার নিজের মাতৃত্ব বোধটাকে জাগিয়ে তুলুন না ম্যাডাম, দেখবেন নিজেকে বড় হালকা লাগছে ম্যাডাম, বড় হালকা লাগছে, বড় হালকা লাগছে। চলি ম্যাডাম, চলি কালী প্রসাদ বাবু, আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। গুড বাই। সরাসরের বাচ্চা, আর এখন গালাগালি দিয়ে কি হবে ভাই? ভুল তো তুই নিজেই করেছিস, ওই শালাকে বাঁচিয়ে রেখে। কিন্তু ওই অভিলাষ আমার চোখ খুলে দিয়ে গেছে, তাই আমি তোমাদের সবার কাছে জানতে চাই, বলো বলো শ্রীকান্ত এখন কোথায়? তুমি কি বলছো না? পরে দিতে পারে টাকা ভালো, তাকে মাথায় তুলতে নেই মা। তাছাড়া তোমার বাবা মা আছে, আমরা আছি, কোনো ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রে মা, হ্যাঁ, যদি তুই রাজি থাকিস না আমি বাজার থেকে তোর জন্য লাখ লাখ টাকা খরচ করে সিঁদুর কিনে এনে দিতে রাজি আছি। ভুল বললে বাবা, ভুল। ভুল? টাকা দিয়ে কখনো সিঁদুর কেনা যায় না। আর তুমি যেটা কিনে আনবে বলছো বাবা, সেটা তোমার ওই কালো বাজারেতে বিক্রি হওয়া শ্মশানের চাই বাবা, শ্মশানের চাই। স্যার, ওই মন্দিরা কিন্তু শ্রীকান্ত করিয়ে নতুন করে একটা জট পাকাবে, তাতে কিন্তু আমাদের সমস্যাটা আরো বাড়বে। সত্যি করে বলো তো, শ্রীকান্তকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? আরে বাবা, আমরা কি করে জানবো? সবাই জানো শ্রীকান্ত গরিবের ছেলে বলে আমরা তোকে মানতে পারিনি ঠিকই, কিন্তু বন্ধুরাকে সত্যি সত্যিই ভালোবাসে, ওকে বিয়ে করে সুখী হতে চায়। কে বলতে চাইছো তুমি? আর বলবো, আমি তো গরিব ঘরের মেয়ে, আর তুমি তুমি থাকতে একদিন এই মাটির ঘরে, আজ অনেক অনেক পাপের পথ পেরিয়ে আজ এত তুমি উঁচুতে উঠে গেছো। আরে বাবা, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এই সমাজে টাকাই হলো সেই সাবান যাতে সমস্ত গায়ের ময়লা একেবারে ধুয়ে স্তাপ করে দেয়, স্তাপ। সেটাই তো আমি জানি, আর এতদিন আভিজাত্যের ময়ে পড়ে আমি তো সবই ভুলে গেছি। এবার তুমি সত্যি করে বলো তো, শ্রীকান্তকে তোমরা খুন করোনি তো? সত্যি যদি তাই করে থাকে তাহলে কি করবে তুমি? জানি না আমি কি করব, তবে মন্দিরাকে শুধু আমি একটা কথাই বলবো। কি বলবে? তোর বাবা একটা প্রতারক। তুমি আমাকে মারলে, আর কেন মারবে না? তোমার এই হাতেতে স্নেহ, মায়া, মমতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আছে শুধু খুনের রক্ত। স্যার, আমার মনে হচ্ছে ওই শ্রীকান্তের কেসটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে স্যার। বলো কর্ণধর, শ্রীকান্তকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? আজকে মানে ওই মন্ত্রীর পিছনের দিকে পুরাতন বাগান বাড়িতে। না না না, ওখানে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না। আজ রাতের মধ্যেই ওটাকে একেবারে খালাস করে ফেলতে হবে, খালাস। তাই যাচ্ছে স্যার, আমি এখনই কালুকে বলে। না 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 না, এর ভিতরে আবার কালুকে ডাকতে কিসের জন্য? একটা কথা মনে রেখে দিও, দেওয়ালে কিন্তু একটা কান আছে, আর সব থেকে বড় কথা হলো ওই আইসে ম্যাডাম, ওই আইসে ম্যাডাম আমাদের সমস্ত কথাগুলোকে ট্যাপ করতে পারে। এই আজকের পর থেকে যা কাজ করবে নিজের হাতেই করবে, কেমন? তাই যাচ্ছি স্যার, ওই শহরের বাচ্চাটাকে মেরে আপনারা ইট ভাটার আগুনে ফেলে দেবো। চলো চলো। হ্যাঁ চলো চলো। না, আমি যাব না ভাই, জানতে বলে তমসা ম্যাডাম ওরে বাবা রে মেরে ফেলবে ভাই। বেশ, ও যখন যেতে চাইছে না ওকে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। চলো, আমরা দুজনে এই কাজটা শেষ করে আবার ফিরে আসতে হবে। চলো। ভাই কর্ণধর, শোন ভাই শোন, কাছে আয় না, যাবার সময় হোটেলের ম্যানেজারকে বলিস একটা 20 না 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 25 বছরের মেয়ে আর একটা হুইস্কি পাঠিয়ে দিতে। ওরে শালা, খেটে মরবো আমরা, আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে তুমি? ফুর্তি নয় রে ভাই, ফুর্তি নয় ভয়।
একা তাতে কেমন ভয় ভয় করছি, তাই একটা কচি মেয়ের সঙ্গে থাকলে একটু ভয় না ভাই। সত্যিই হরে কৃষ্ণ, এই বয়সে দেখছি তোমার স্বভাবটা এখনো পর্যন্ত কিছুতেই পরিবর্তন করতে পারলে না। বেশ, তুমি এখানেই থাকো, আমরা চললাম। চলো, আজকে রাতের মধ্যে কাজটা শেষ করে আমাদেরকে আবার এই হোটেলে ফিরে আসতে হবে। আর আজকে রাতটাই আমাদের কাছে হবে উৎসবের রাত। তারপর এই ভগবানের পোশাকটা খুলে দিয়ে আমি পরবো জল্লাদের পোশাক, কারণ আমার মুখে থাকবে মধু, অন্তরে থাকবে বেশ, আর এই নরপুষ্পক সমাজের বুকে আমি এক কালকে উঠে বেশে কালী মায়ের প্রসাদে আমার জন্মে কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান শয়তান না ছাই। ওরে বাবারি, ওদিকে যে শয়তানের আদ্য শ্রাদ্ধ উৎসব শুরু হয়ে গেছে। তমসা ম্যাডামটা যাবত তাতে মনে হচ্ছে ছাল ছাড়িয়ে একেবারে ক্যামেরা গাছে তুলে দেবে। না না, ওই কালী প্রসাদের সঙ্গ ছেড়ে এবার আমি বৃন্দাবনে। না, ওই কেষ্ট ঠাকুর আমার কিছুই করতে পারবে না। আচ্ছা, বরং আমি দক্ষিণেশ্বরে যাব, মাকে ডেকে ডেকে বলবো, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মা, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তারে গন্ধ না থাক, ও তারে গন্ধ না থাক, চা আছে রে নয় রে ভুয়ো, আবার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। মা, মাগো তুই আমার সদ্বুদ্ধি দে মা, সদ্বুদ্ধি দে। হরে কৃষ্ণ বই, তুই এসেছিস মা? তার মাতা সাত ভক্তের ডাকে সাড়া না দিয়া কি থাকতে পারে? সঙ্গে করে 25-এর মেয়েটা এনেছিস তো মা? তুই অত হৃদয় দিয়া চাইলি, তাই তোর জন্য ওই কচি মায়া ধারে আনছি। হরে কৃষ্ণ গই, তাহলে তুই এখন জামা, আমি এখন এই কচি মায়া টারে নিয়ে একটু চাইলাম 25 উল্টে 52 হলো কি করে? নমস্কার স্যার। কেডা তুই আবার কেডা? আমি বিহার আসা, আপনি 25-এর মেয়ার হুইস্কি আনতে বলেছিলেন, তাই আমি নিয়ে এসেছি। তা উল্টো 52 দিলি কেন? আপনি ভুল করছেন স্যার, উনি হচ্ছেন সাপ্লাই ম্যান। 25 থেকে 52 সবই উনি সাপ্লাই দেন। ও তাই বল, আমি তো সবাই টেনশনে পড়ে গেছিলাম। টেনশন করণের কিছু নাই হরে কৃষ্ণ গুই, টেনশন করণের কিছু নাই। আমরা দুইজনে মেলা তোরে একটু পরীক্ষা করব। আরে করুন না করুন, আমি যে ছোট্টবেলা থেকে পড়ছি আর পরীক্ষা দিই, পড়ছি আর পরীক্ষা দিই, পাস আমি করবই করব। তোরে আমরা 4খানা প্রশ্ন জিগাইমু, ঠিকঠাক উত্তর দিতে পারলে তবে তুই ওই কচি মায়া ডারে পারবি। তোর বয়স কত? তো রবিবার বাদ দিয়ে বলবো না ধরে বলবো? কে ধৈরাই কয়া, পরে নাই আমি ওই অ্যাডজাস্ট কইরা নিব। তাহলে ধরেন 50-এর মধ্যে। একেবারে হক কথা কইছা। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, দুইজন মহাপুরুষের নাম কয়া। মহাপুরুষ ওই ঠাকুর রামকৃষ্ণ আর এই হরে কৃষ্ণ। তুই মহাপুরুষ হব তো আজকে বাদ থেকে। শালার বাহানা শুনছ। এইবার আমাদের তৃতীয় প্রশ্ন, সন্নিবিচ্ছেদ কর, ধর্ষণ। ধর্ষণ তা আমি করতে পারি, তবে সন্ধি বিচ্ছেদ করতে পারবে না। ওইটারে পারো, আর সন্ধি বিচ্ছেদ করণের সময় তোমার সব আটকা যায়। চিন্তা করণের কিছু নাই হরে কৃষ্ণ কই, চিন্তা করণের কিছু নাই। আমরা দুইজন মিলা তোরে সন্ধি বিচ্ছেদটা শিখায় আলাম। এইবার কি মাজা ব্যথা, এইবার আমাদের শেষ প্রশ্ন।
প্রণবেশ সরকারের বাড়ির থেকে সোনার কালী মূর্তি কে চুরি করেছিল? এটা তো বলা যাবে না। বলা যাবে না নাকি বলবি না? হরে কৃষ্ণ। খোঁচা দিচ্ছ কেন মাসি? খোঁচা কেন হবে? হরে কৃষ্ণ, খোঁচা কেন হবে? ওরে এইটা হইল কি তোর গলার কাঁটা লাগছে তো। লাগবো কেন? হুইস্কি পেটে বললে সব ব্যামো ভালো হয়ে যাইব কন। হুইস্কি? ওরে বাবা, অনেকদিন খাইনি। দাও 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 করছি মাইয়া। হ্যাঁ, দেব বলেই তো তোর জন্য নিয়ে এসেছি। দেখি যারা করছি কেন? চলবে না, চলবে না হরে কৃষ্ণ বই। ওর মধ্যে আমি যে বিষ মিশে দিয়েছি, বিষ। সত্যি মন্দিরা, তোমার মধ্যে এত প্রতিভা আমি আগে বুঝতে পারিনি। আধুনিক সোসাইটির এটাই নিয়ম শুভ। আর আমিও তো তোমার কথা মতো চলে নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছি দেখো। হ্যাঁ, নিজেকে উন্নতির ছাদে নিয়ে যেতে হলে অতীতের সবকিছু ভুলে যেতে হয়। জানো শুভ, আমার বাবা বলছিলেন তুমি যদি চাও তাহলে তোমাকে একটা প্যাথোলজিক্যাল ল্যাব খুলে দেবে। প্যাথোলজিক্যাল ল্যাব মানে ইসিজি, এক্সরে, শরীরের যাবতীয় পরীক্ষা? আরে বাবা হ্যাঁ, খুব ভালো হবে। জানো মন্দিরা, আমার বাবা তো ডাক্তার, মানে ওরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার ল্যাবে রেফার করবে। এক ঢিলে দুই পাকে। কিন্তু তোমার বাবা কি রাজি হবেন? আরে বাবা, আমার বাবা আমার জন্য এটুকু নিশ্চয়ই করবেন। আপনার আমি বাবা মায়ের একমাত্র ছেলে। তাই তো কোনো কিছু না ভেবে আমার জীবনের একমাত্র সম্বল এই বাস্তব বাড়িখানা তোর নামে লিখে দিয়েছি। বাবা, কিন্তু ছেলে যে অসৎ পথে উপার্জন করবে এ তো আমি মেনে নিতে পারি না। অসৎ পথে উপার্জন মানে? প্যাথোলজিক্যাল ল্যাবটাকে তুমি অসৎ পথে উপার্জন বলছো? আর তো কি, আমি একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে ডাক্তারি ভাষাটা ভালোভাবেই বুঝি। কিন্তু ভুলে যাবেন আঙ্কেল, আপনি একজন গ্রাম্য হাতুড়ে ডাক্তার। গ্রামের ডাক্তার মানে কি হাতুড়ে হয় মা? অবশ্যই। শহরের ডাক্তাররা বিলেত থেকে পাশ করে তবেই ডাক্তার হয়েছে, আর তাদের কাছে তো আপনি তুচ্ছ। তাহলে তো শুভকে তোমার বিয়ে করা মানায় না মা। কেন? কারণ গ্রামের ডাক্তার যদি হাতুড়ে ডাক্তার হয় তাহলে গ্রামের ছেলে শিক্ষিত হলেও সে একটা বাঁদর। বাবা, তুমি কি জেনে শুনে এই বাঁদরের গলায় মুক্তোর মালা দেবে? বাবা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর সামনে দাঁড়িয়ে তোর বাবাকে হাতুড়ে ডাক্তার বলে অপমান করছে, কই তখন তো তোর গায়ে লাগলো না? ছাড়ো শুভ, মূর্খের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আসলে কি জানো শুভ, তোমার উন্নতিটা তোমার বাবা হয়তো ঠিক মেনে নিতে পারছে না। পারলে একটু বুঝিয়ে বলে দিও। বাই শুভ, গুড বাই। বাবা, এর পরেও তুমি হাসছো? আজ মন্দিরা তোমার জন্য বাড়ি থেকে রাগ করে চলে গেল, তুমি হাসছো? তোর সামনে তোর বাবাকে মূর্খ বলে অপমান করে গেল, তোর বিবেকাত্ম সম্মানে বাঁধলো না। অথচ এই মূর্খ গাইয়া হাতুড়ে ডাক্তারের জন্য এই সমাজের বুকে তুই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছিস। পারবি, পারবি শুভ, পারবি? এর কমিশনটা তুই আর তোর হবুস্তি দিতে পারবি? তুমিও বোধহয় ভুলে যাচ্ছ বাবা, প্রতিটা সন্তানের প্রতি বাবা মায়ের একটা কর্তব্য থাকে। আর সন্তানের বুঝি বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য থাকে না? থাকে বাবা, থাকে। আর সেটা তুমি সময় এলেই বুঝতে পারবে। কি বুঝাবি? বাবা মাকে ছেড়ে কলকাতার বড় ফ্ল্যাটে বাস করে বুঝাবি? মা, ওরে শুভ, তুই আমাদের বড় সাদের সন্তান, তাই অনেক কষ্টে সদ আদর্শে তোকে আমি মানুষ করেছি, কিন্তু ক্ষণিকের মোহে তুই কেমন করে পাল্টে গেলে রে শুভ? আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার উন্নত মানের স্বাধীন জীবনযাপন তোমাদের কাছে কি অসহ্য মনে হচ্ছে? তোমরা কি চাও না আমি বড় হয়ে সুখে শান্তিতে থাকি? মা বাবা কি সন্তানের খারাপ চায় শুভ? তাহলে কেন মা আমার প্রত্যেকটি সিদ্ধান্ত বাবার কাছে ভুল প্রমাণিত হচ্ছে? আমার ন্যায় নীতি আদর্শ আমার ইচ্ছার বিরুদ্ধে মনে হচ্ছে কেন? তার মানে তুই বলতে চাইছিস আমি ভুল? আমি বলতে চাইছি না, আমি বলছি ইউ আর জাস্ট রং। তুমি ভুল, ভুল, জাস্ট ভুল। আজকের সমাজ
সমাজে চলতে হলে তোমার ওই সততার চশমাটা খুলে পথ চলতে হয়, নইলে প্রতিটা ক্ষেত্রে হোঁচটকে পড়তে হয়। তাই আজ থেকে আমি এ বাড়িতে যেটা বলবো সেটাই হবে। প্লিজ তোমার ওই সততার জল ঢেলে আমার চলার পথটাকে পিছল করে দিয়ে পিছল করে যাস রে বাবা, শোন। আমাদের টাকা হাজারের কানে পৌঁছাবে না, কারণ ও তো আলো ছেড়ে অন্ধকারটাকে আপন করে নিয়েছে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, তার ক্ষয় নাই ক্ষয় নাই। তুমি চুপ করো, চুপ করো। আপনার আদর্শের বাণী আজ পথের ধুলোয় মিশে গেছে কাকা বাবু। কি অবিরাজ তুমি? হ্যাঁ আমি। বিবেকের তাড়নায় আজ আমি আসতে বাধ্য হলাম। মানে? তামসাকে একবার ডাকবেন, ওর সঙ্গে আবার কিছু কথা আছে। তামসা তো বাড়িতে নেই বাবা, গতকাল কোনো এক তদন্তের কাজে বাইরে বেরিয়েছে, এখনো ঘরে ফিরেনি। তদন্ত নয় কাকিমা, তদন্ত নয়, কলঙ্কের কালিটা সে মুখে মেখে মুখটাকে লুকাতে চাইছে। অবিরাজ তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব তুমি কি বলছো অবিরাজ? অবিরাজ ঠিকই বলছি কাকা বাবু, ঠিকই বলছি। তামসাকে একবার ডাকার জন্য আমি আপনাদের বলেছিলাম, কিন্তু তামসা যে এভাবে লুকিয়ে বেড়াবে আমি বুঝতে পারছি না। আজ সকালের খবরের কাগজটা আপনি দেখেছেন কাকা বাবু? হ্যাঁ মনে হয় দেখেছি। হোটেল অভিনন্দনে হরিকৃষ্ণ গুই নামে এক ব্যক্তিকে খুন হয়েছে। হ্যাঁ 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 শুনেছি। আর সেই খুনটা কে করেছে জানেন? কে? সেই খুনটা করেছে আপনার একমাত্র মেয়ে তামসা সরকার। এসব তুমি কি বলছো অবিরাজ? অবিরাজ তুমি কি পাগল হয়ে গেলে? এই সত্য আইনের মর্যাদার জন্য যে মেয়েটা জীবনপণ করেছে তাকে তুমি অপরাধী বলছি। অবিরাজ বলছি তাকে অপরাধী। আইনের চোখে সে একটা অপরাধী, সে একটা খুনি। অবিরাজ তামসার নামে মিথ্যা বলতে তোমার বিবেকে বাজছে না? তুমি না ওকে ভালোবাসো? ভালোবাসা নয় কাকিমা, ভালোবাসা নয়। তামসাকে ভালোবেসে আমি যে আমার এই মনের মন্দিরে স্থান দিয়েছিলাম, কিন্তু তামসা আমার সেই ভালোবাসাটাকে এক নিমেষে ভেঙে চুরমার করে দিয়েছে। বিশ্বাস করি না, এ সম্পূর্ণ মিথ্যা। না, এ সম্পূর্ণ সত্যি। আর সেজন্য তামসা নিজের মোবাইল ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছে। অবিরাজ এ বাবা, তামসা ফিরলে একবার তুমি তার সঙ্গে কথা বলো। কথা তো আমাকে বলতে হবে কাকা বাবু, কথা তো আমাকে বলতে হবে। সমাজের চোখে, আইনের চোখে তামসা অপরাধী হলেও আমার চোখে সে একটা বিশ্বাসঘাতিনী। সে যে আমার ভালোবাসাটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে। জানেন কাকা বাবু, তামসাকে ভালোবেসে আমারই মনের ক্যানভাসে ভালোবাসার রং তুলি দিয়ে আমারই দুটো হাত দিয়ে যে একটু একটু করে ওর ছবিটা আমি এঁকেছিলাম। বলতে পারেন কাকা বাবু, বলতে পারেন কেমন করে এই হাত দিয়ে সেই নিজের হাতে আঁকা ছবিটা ছিঁড়ে ফেলে দেব? বলতে পারেন কাকিমা, যে প্রতিমাকে ভালোবেসে আমার মনের মন্দিরে আমি স্থান দিয়েছিলাম, বিনা কারণে সেই প্রতিমাকে এই দুটো হাত দিয়ে কেমন করে ওই দূরে ছুঁড়ে ফেলে দেব? আমার বুকের মধ্যে যে কি জ্বালা, কি যন্ত্রণা আপনাদের বলে বোঝাতে পারবো না কাকা বাবু, আপনাদের বলে বোঝাতে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে?
সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মে প্রতিশোধ নিলে ভেঙে গেল ঘর যা যাবরা ভেঙে গেল ঘর যা যাব কত আশা ছিল এ জীবনে পেলাম আজ প্রতিদানে সুখ যদি এসেছিলেন কেন চলে গেলে কোন জন্মে প্রতিশোধ নিলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে কোন জন্মে প্রতিশোধ নিলে তুমি কি করলে? কোন অপরাধে আমার মেয়ে পাপের পথে পা রাখলো? বিপদে ধৈর্য হারিও না মনোরমা। আমার মন বলছে তমসা এমন কাজ কখনো করতে পারে না। ও ফিরে আসুক, ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আমিও 25 বছর ধরে এখানে ফিরে আসার অপেক্ষায় ছিলাম দাদা। কে তুমি? আমাকে চিনতে পারলে না? আমি একই রাখে তুমি? দিন আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি দাদা। খবরদার, খবরদার, তুমি আমাকে ছোবে না। তুমি একটা খুনি, তুমি একটা অপরাধী। তুমি নিজের হাতে আমার ভাইকে খুন করেছো। স্ত্রী হয়ে কি নিজের স্বামীকে কেউ খুন করতে পারে দাদা? আইন আদালত তাহলে কি মিথ্যা কথা বলছে, যার জন্য তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল? মিথ্যে, মিথ্যে দিদি, সব মিথ্যে। ওরাই আমার স্বামীকে খুন করেছিল। না 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 না, তোমার কোনো কথা আমি মানি না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। কোথায় যাবো দাদা? যার জন্য এতগুলো বছর আমি কষ্ট করে বেঁচে আছি, তাকে ছেড়ে আমি কোথায় যাব? সে যে আমার আলো। চুপ, একদম চুপ। তমসা তোমার কেউ নয়। কেউ নয় বললে কি ওর শরীর থেকে আমার রক্তটা আলাদা করে দিতে পারবেন দাদা? তুমি হয়তো ওকে জন্ম দিয়েছো, কিন্তু ওকে আমি ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে তুমি কেড়ে নিয়ে না, কেড়ে নিয়ে না। ওকে ছেড়ে আমি কোথায় যাব দিদি? এতগুলো বছর ওর মুখ থেকে আমি মহাটা শোনবার অপেক্ষায় বেঁচে আছি। সেই দাগ থেকে তোমরা আমায় বঞ্চিত করো না দিদি। দাও 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 দিদি, দাও দাও, মেয়েকে ফিরিয়ে দাও দিদি। মেয়েকে ফিরিয়ে দাও। না রাখি না, ওকে আমি ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে ওকে তুমি আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিখারির কাছে ভিক্ষা চাইছো দিদি? সারাটা জীবন আমি লোকের কাছে ভিক্ষে করে গেলাম। ভগবানের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা, আদালতের কাছে নিজের বাঁচার জন্য ভিক্ষা, আর আজ আমি তোমাদের কাছে এসেছি তোমাকে ভিক্ষা চাইতে। খবরদার, খবরদার, আর একটি বার ওই কথা বললে আমি তমসাকে বলবো তোর মা একটা খুনি। নিজের হাতে তোর বাবাকে খুন করে আমাদের বংশের সোনার কালী মূর্তি চুরি করে মিথ্যা নাটক সাজিয়ে 25 বছর জেল খেটেছে। তুমি একটা খুনি, তুমি একটা চোর। তখন তখন লজ্জায় ঘৃণায় ও তোমার মুখে থুতু দেবে, থুতু। না দাদা না, আমি চুরি করিনি দাদা, আমি খুন করিনি। সত্যি করে বলো দাদা, সেই সোনার কালী মায়ের মূর্তি তোমরা কোথায় রেখেছো?
আর একটিবার ওই কথা বললে আমি তোমাকে পুলিশে দেব। 25 বছর ধরে যে যন্ত্রণা আমি ভোগ করে এসেছি, নতুন করে সেই যন্ত্রণা ভোগ করার ক্ষমতা আমার নেই দাদা। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাবো দাদা, যাবো, আর আপনাকে দায়ে বাড়াবো না। তমসাকে পাওয়ার যন্ত্রণায় বুকটা আমার হাহাকার করছিল। সেই হাহাকার যখন তমসার কান পর্যন্ত পৌঁছলো না, তখন আর আফসোস করে গেলাম এবার ওই তো আমার পথটা শেষ হবে। ওই শ্মশানে গিয়ে রাখি, আমি কথা দিয়ে যাচ্ছি দাদা, এই মুখ আমি আর কোনোদিন তোমাদেরকে দেখাবো না। রাখি, শুধু একটাই, তমসার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। ওর মুখ থেকে আমি কোনোদিন আর মা ডাক শুনতে পাবো না। ওর ছোট্ট ছোট্ট আঙুলগুলো দিয়ে না আমার আর কোনোদিন চেপে ধরবে না। রাখি, হারিয়ে গেছে দুর্ভাগ্যের অন্ধকারে, আর সৌভাগ্যের যাবে। কেড়ে নেবো ওই তমসা সরকারের জীবন থেকে হাসি গান আনন্দ সবটাই আমি কেড়ে নেবো। ও আমার জীবন থেকে আমার হরে কৃষ্ণকে কেড়ে নিয়েছে, এবার ওকে আমি বুঝিয়ে দেবো কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম রে, কালী প্রসাদ দাস আমি দিনের ভগবান রাতের শয়তান। কিন্তু কি করবেন আপনি? যেভাবে হরে কৃষ্ণকে এবার বলে আমার পালা। না 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 না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেবো না কর্ণধর। আপনি যে তুচ্ছ, তার আগেই ওকে আমি চিতায় তুলে দেবো, চিতায়। আমি পেছন থেকে বাঁশের খোঁচা দিয়ে পড়াবো। তোমার মুখে শুধু বড় বড় ফটোটি ছাড়া অন্য কোনো কাজ নেই। আজ 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি তমসা সরকারকে অ্যারেস্ট করে আমার পায়ের নিচে ফেলতে পারলে না। তাহলে তুমি যাও, ধরে নিয়ে এসো, দেখি তোমার কত খবর। এই পবিত্র সামন্ত, একদম মেজাজ দেখে কথা বলবে না। ভুলে যেও না, আমি তোমাকে মোটা টাকা বেতন দিয়ে এই থানায় পুষে রেখেছি। আর সেই জন্যই তো মা কালীর ভণ্ড তপস্বী সেজে ওই 2 নম্বরী কারবারগুলো নিশ্চিন্তে চালিয়ে যেতে পারছো। আজে বাজে কথা না বলে যাও। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, আর এই 24 ঘন্টার মধ্যে যেখান থেকে যেমন করেই পারো ওই তমসা সরকারকে অ্যারেস্ট করে আমার পায়ের নিচে ফেলা যায়। তমসা তার কোনো ঠাকুরের মূর্তি নয় যে পূজা এসে গেছে বলে ওই ভ্যানে চাপিয়ে থেকে বাড়িতে নিয়ে চলে আসবো। এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়, এখন আমাদের 3 জনকে এক হয়ে কাজ করতে হবে। আরে বাবা, আমি তো সেই কথাই বলতে যাচ্ছি, হরে কৃষ্ণকে খুন করার পরে ও তোমাদের দুজনের টার্গেট করতে পারে না। না, ও আমার কিছুই করতে পারবে না, কারণ আমার বাড়ির চারপাশে পুলিশ পাহারায় বসিয়ে দিয়েছে। শোনো পবিত্র, ওই পুলিশদের সঙ্গে তুমি সব সময় থাকবে। আর কর্ণধর, তুমি কি করবে? হ্যাঁ, আমি বাড়িতে টাকা ছড়িয়ে দিয়ে রামপুরে বাবাজির রাস্তায় চলে যাচ্ছি। ততদিন নয় তমসার গোষ্ঠী ষষ্ঠী পুজো হচ্ছে স্যার, ততদিন আমি কিন্তু এদিকে ধারে কাছেও আসছি না। বেশ বেশ বেশ, তুমি তাই করো, তুমি তাই করো। তবে একটা কথা মনে রেখে দিও, তুমি রামপুর হাটে পৌঁছে গিয়ে পবিত্র বাবুকে যেন ফোন করে জানাতে একদম ভুল করে না। বেশ, আমরা তাহলে এখন চলে যাচ্ছে। চলে এসো পবিত্র, তবে একটা কথা মনে রেখে দিও, আমি কিন্তু আমার গাড়িটা ওখানেই রেখে যাচ্ছি। গাড়িটা নিয়ে তুমি রামপুর হাটে পৌঁছে গিয়ে পবিত্র বাবুকে ফোন করে জানাতে যেন একদম ভুল করো না। চলে এসো কয়েকটা। আর হ্যাঁ, ওই তমসা অ্যারেস্ট হলে আমাকে ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। তমসা অ্যারেস্ট হবে না। হবে না মানে? ওকে আমি সরাসরি এনকাউন্টার করে মারবো। চমৎকার।
চমৎকার চমৎকার, এটাই তো আমি চাই। বাঘের বাচ্চা বাঘের মতো গর্জন করা উচিত। সত্যিই যদি তুমি তমসাকে এনকাউন্টার করে দিতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, কালী মায়ের প্রসাদে আমার জন্ম, কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান রাম। আমি কথাই নয় কাজে বিশ্বাসী। সত্যিই যদি তুমি ওকে এনকাউন্টার করে দিতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিলাম, ডিএসপি আমি তোমাকে বানাবই। এই রে, 9টা বেজে গেছে, আর দেরি করা যাবে না, রাতেই বেশি বিপদ বাড়ে, আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। তাছাড়া ওই তমসা সরকার যা শুরু করেছে, না না যখন তখন এখানে চলে আসতে পারে, দরকার নেই বাবা। তার থেকে আমি বরং ওই রামপুরে বাবাজির আশ্রমে গিয়ে সাধু বেশ ধরে দিন কাটাবো। চাচা, আপন প্রাণ বাঁচা। তোর সাদের প্রাণটা বোধহয় আর বাঁচলো না কর্ণধর। কি তমসা তুমি? না তমসা নয়, রাখি। কি জয়প্রকাশ তুমি? আর তোর সামনে দাঁড়িয়ে আছে তোর মৃত্যুদূত, ওই রাখি। তুমি রাখি? তাহলে তমসা? না, তমসা হরে কৃষ্ণকে খুন করেনি, ওকে খুন করেছি আমি। কিন্তু কি অপরাধ? মনে পড়ে আজ থেকে 25 বছর আগের কথা। 25 বছর আগে? হ্যাঁ, বন্যাতে রানে 30 লক্ষ টাকা তোরা আত্মসাৎ করে সেই দায়ভার ভিডিও প্রণবেশের ঘরে চাপিয়ে দিয়ে তাকে খুন করেছিলিস। আর সেই খুনের দায়টা চাপিয়ে দিয়েছিলিস তার স্ত্রীর ওপর। সব মনে পড়েছি। না, তো সব মনে পড়েনি। সেদিন 30 লক্ষ টাকা আর একটা সোনার কালী মায়ের মূর্তি চুরি করেছিলিস। সোনার কালী মূর্তি? কিন্তু বিশ্বাস করো, আমি কিছু করিনি, সব করেছে কালী প্রসাদ। মেরে ফেলো রাখি, এই শয়তানটাকে মেরে ফেলো। দেখি দেখি শালাকে মারে। আমি এখনই পবিত্র বাবুকে ফোন করছি। বেশি বাহাদুরি করলে এই পিস্তলের গুলি তো তোর মাথার খুঁড়িটা উড়িয়ে দেবো। আর দেরি করো না রাখি, এই শয়তানটাকে এখানেই শেষ করে দাও। না, ও পবিত্র বাবুকে মিস কল দিয়েছে। পবিত্র বাবু হয়তো এক্ষুনি এখানে এসে পড়বে, তাই ওই পাপীদের হাতে এই পাপটাকে আমি মেটাবো। তুমি ওর হাত আর মুখ বেঁধে না ঘরের ভিতর নিয়ে চলো। আরে দাও দৌড়ি দাও। কর্ণধর, আরে এই কর্ণধর কোথায় গেল? কোথায় গেল আমার কর্ণধর? আমি কর্ণধরকে দেখতে পাচ্ছি না, কিসের জন্য? পবিত্রবাবু, পবিত্রবাবু তুমি যে বললে কর্ণধর তোমাকে মিস কল দিয়েছে, কিন্তু আমি কর্ণধরকে কোথাও দেখতে পাচ্ছি না, কিসের জন্য বলো? কর্ণধর কোথায়? আরে বাবা, ফোন তো করেছিল কিন্তু রিসিভ হওয়ার আগেই কেটে গেল। তারপর যতবার ফোন করছি বলছে সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। কর্ণধরকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। এই কালীপ্রসাদ কালীপ্রসাদ, শোনো 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 শোনো, এই দেখো দেখো তোমার গাড়িটা ওইখানে পড়ে আছে। হ্যাঁ তাই তো না, আমার গাড়ি যেখানকার গাড়ি সেখানেই পড়ে আছে। তবে আমার কর্ণধর কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। কালীপ্রসাদ কালীপ্রসাদ, এই বাড়ির দরজাটাও খোলা দেখছি। হ্যাঁ তাই তো না, বাড়ির দরজাটাও খোলা। তবে কি আমার কর্ণধর, আমার ও মনে হচ্ছে এটা ওই শয়তানের চক্রান্ত। ওই শয়তানের নিশ্চয়ই আমার কর্ণধরকে অ্যাটাক করেছে। ওই শয়তানে যদি চলে এসে দলে আমি চলে কিন্তু পাতায় পাতায়, তুই যদি হচ্ছে প্রবল আমিও কিন্তু পাখাতে তুল। একটা কথা মনে রেখে দিয়েছে, আজ তুই আমার আসল মূর্তি দেখবে, কারণ কালী মায়ের প্রসাদে যাওয়ার চলবে রে। কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান রাতের শয়তান। আমিও কিন্তু একটা চারটা কক্ষে, আমি হাইলার থেকে হিগেস্ত, চিতার থেকেও চতুর, সিংহের থেকেও শয়তান। কালীপ্রসাদ, তমসা ছদ্মবেশে আসছে। কালীপ্রসাদ তুমি সাবধান। গুলি চালাও, গুলি চালাতে ভুল করো না, গুলি চালিয়ে দাও। আমি আমার কথা রেখেছি কালীপ্রসাদ, আমি কথা রেখেছি। বেশ ভালো করেছো, এতদিন পরে একটা কাজের মতো কাজ করেছো। ব্যাস, কাজ একেবারে ফিনিশ। অসহায় ভদ্র মহিলা আমাদের এই থানায় এসে কিভাবে অকালে এই প্রাণটা চলে গেল।
বড় আকালে মৃত্যুতে আমি অন্তত দুপোটা চোখের জল অপচয় করে ওর আত্মার শান্তি কামনা করতে চাই। অন্তত শেষবারের মতো তুমি ওর মুখটা আমাকে অন্তত একবার দেয়। তুমি কি করেছ? আমার কি দোষ? আমি তো তোমার কথাই গুলি করলাম। তুমি না জেনে শুনে গুলিটা চালালে কিসের জন্য তাই বলো। ও শয়তানে, তুই যদি চলেছে ডালে ডালে, আমিও কিন্তু চলে পাতায় পাতায়। তুই যদি হসে ফুল, আমিও কিন্তু পাখাতে তুল। তুই যদি হসে কাল্লা কিনে, আমিও কিন্তু পাকা সাপুড়ে। তুই যদি হসে কন্যা, আমিও কিন্তু মহাপলা। কারণ কালী মায়ের প্রসাদে আমার জন্ম রে, কালী প্রসাদটা আসে আমি দিনের ভগবান, রাতের শয়তান। কর্ণধার খুন হয়েছে, হরিকৃষ্ণ অনেক আগে মারা গেছে, এবার আমার স্বামীর পালা। না না, আমি বেঁচে থাকতে আমার শীতের শীতের আমি কিছুতেই বুঝে ফেলতে পারবো না, কিছুতেই না। আমি জানি ওরা অনেক পাপের শাস্তি ভোগ করছে। কোন পাপের শাস্তি ভোগ করছে মা? আজ 25 বছর ধরে তুমি বাবার সঙ্গে আছো, তার জীবনের সমস্ত কথা তুমি জানো, তাহলে বলো। না না, সে কথা আমি কিছুতেই বলতে পারবো না রে। তাহলে আজ আর আফসোস করে কি লাভ? ওরে, আমি যে তার স্ত্রী, তাই বলে কি সমস্ত অন্যায় তোমাকে মাথা পেতে নিতে হবে? সিঁদুরের বন্ধন যে আমাকে মাথা পেতে নিতে বাধ্য করছে বন্দিরা। কিন্তু বাবা কি এমন অন্যায় করেছে যে কোনোদিনই মুক্তি পাবে না? সে কথা আমি বলতে পারবো না, তাই তো আমি ভাবছি আমি এখনই থানায় যাব। থানায় গিয়ে আমি সব বলে দেব, তাতে তো মানুষটা প্রাণী বাঁচবে। না বিপাশানা, হাজার চেষ্টা করেও তোমরা আর আমাকে কিছুতেই বাঁচাতে পারবে না। কারণ কালী মাঝে আমার দিনটা স্থির করে দিয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। কি বলছো তুমি? ঠিক কথাই বলছে, ঠিক কথাই বলছে বিপাশা। জানো, আমার কর্ণধর আর হরে কৃষ্ণের মতো বোধ হয় এবার আমাকে ওই পৃথিবীর মায়াটা ত্যাগ করে সারা জীবনের মতো তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। বাবা! হ্যাঁ রে মা, হ্যাঁ, সারা জীবন ধরে জানিস আমি অনেক অনেক পাপ করেছি। আজ যখন মৃত্যু আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমার মন অন্তত একটা সৎ কাজ করতে চাইছে, যাতে করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে পারে, ওগো ঠাকুর, শত পাপের মাঝেও যেন অন্তত আমি একটা পুণ্যের আলো জ্বলতে পারি। সেটা কি কাজ তুমি বলো না গো? জানো বিপাশা, জানো, সেই কাজটা হলো আমাদের মন্দিরাকে আমি শ্রীকান্তের সাথে বিয়েটা দিয়ে দিতে চাই। তামাশা আমার একদম ভালো লাগে না বাবা। তামাশা নয় রে মা, তামাশা নয়। তুই বিশ্বাস কর, তুই যে আমার একমাত্র মেয়ে, আর আমি তোর হতভাগ্য পিতা রে মা, আমি তোর হতভাগ্য পিতা। আজ যখন মৃত্যু আমার সামনে এসে দাঁড়িয়েছে, তাই আমার মনটা চাইছে একটা সৎ কাজ করতে, শত পাপের মাঝে একটা আলো চলতে। তুই বিশ্বাস কর, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে কোনো মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারে না, কখনোই না, কখনোই না। সেই জন্যই তো আমি শ্রীকান্তকে আমার বাড়িতে আসতে বলেছি। জানিস না বা জানিস, শ্রীকান্ত এলে আমি তোকে শ্রীকান্তের হাতে